Hello guys, welcome to our channel pariksha.com. Easy to understand, easy to learn. আজকের ক্লাসে আমরা নাউন রিলেটেড স্পট দ্য এররের বেশ কিছু নিয়ম দেখব যেগুলো এসএসসি বা পিএসসি তাদের কোশ্চেন পেপারে বহুবার দিয়েছে। তো চলো শুরু করা যাক। নাউনের নাম্বারের ক্ষেত্রে এবার একটা অন্য রকমের টপিক হচ্ছে যে ফ্র্যাকশন। এতক্ষণ আমরা নাউনের যেসব এক্সাম্পলগুলো দেখলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যাতে ব্যক্ত করা হচ্ছিল, 1, 2, 3 অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল করার জন্য। কিন্তু এখন আমরা দেখব যে ফ্র্যাকশনে সেগুলো কিভাবে ডিনোট করা হয়। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা মেন বিষয় হলো যে আমরা কি করে বুঝবো কোন ফ্র্যাকশনটা হচ্ছে সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। এবার দেখো, আমি এখানে যে তিনটে এক্সাম্পল নিয়েছি, এই তিনটে এক্সাম্পলের প্রথমেরটাই লবের স্থানে অর্থাৎ ওপরে 1 আছে, বাকি প্রত্যেকটাতে কিন্তু মোর দেন 1 নাম্বার আছে, 2 আছে, 4 আছে। তাই প্রথমে এটা মনে রাখতে হবে, যেসব ভগ্নাংশে বা ফ্র্যাকশনে ওপরের জায়গাটাতে 1 থাকবে সেইটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে ফার্স্টের এক্সাম্পলটা হবে সিঙ্গুলার। আবার যখন প্লুরালের ক্ষেত্র আসবে, এখানে দেখো আছে 2/3, পরেরটা আছে 4/5, কিন্তু আমরা যখন এগুলো ভাষায় প্রকাশ করব তখন কিন্তু আমরা 2/3 বলবো না, আমরা বলবো 2/3, অর্থাৎ এখানে শেষে একটা এস যোগ হবে যেহেতু এটা প্লুরাল। আবার ঠিক ওইভাবেই পরেরটায় দেখো 4/5 না বলে আমরা বলবো 4/5। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলোতে যখন প্লুরাল ফ্র্যাকশন হবে তখন তার শেষের ওয়ার্ডগুলোর শেষে এস হবে। এবার এই ফ্র্যাকশন রিলেটেড কিছু নিয়ম আছে যেগুলো আমরা এখন দেখে নেব। এখানে দেখো, রুল 1-এ বলা হয়েছে ফ্র্যাকশন প্লাস আনকাউন্টেবল নাউন ইকুয়াল টু সিঙ্গেল ভার্ব, অর্থাৎ ফ্র্যাকশনের সাথে যদি আনকাউন্টেবল নাউন থাকে সেই ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো, বলা হয়েছে এখানে 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখানে 2/3 হচ্ছে ফ্র্যাকশন, ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এই ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। রুল 2-তে দেখো বলা হয়েছে ফ্র্যাকশনের সাথে যদি কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্ম থাকে সেই ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। তো এখানে সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি করে বুঝবো ফ্র্যাকশনের ক্ষেত্রে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল ফর্ম। তো এখানে দেখো বলা হয়েছে 1/3, এখানে যখন 1/3 বলা হচ্ছে তার মানে 1/3 বোঝানো হচ্ছে, অর্থাৎ লবের জায়গাতে 1 আছে, তাই এই ফ্র্যাকশনটা কিন্তু সিঙ্গুলার ফর্ম ডিনোট করবে। তাই এখানে বলা হয়েছে 1/3 অফ দ্য বয়েজ হ্যাজ প্রেজেন্টেড দ্য প্রজেক্ট। তাই এখানে ফ্র্যাকশন প্লাস 1/3 অফ দ্য বয়েজ বলতে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মই বোঝানো হচ্ছে, তাই এখানে ব্যবহৃত ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার রুল 3-টা দেখো, বলা হয়েছে এখানে ফ্র্যাকশনের সাথে যদি কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম থাকে সেই ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা কিন্তু প্লুরাল ভার্বই হবে। যেমন দেখো, 2/3 অফ দ্য ওয়ার্কার্স হ্যাভ ডান দিস। এখানে 2/3 বলতে এখানে ওপরে কিন্তু 1-এর থেকে বেশি দেখানো হয়েছে, তাই এই ফ্র্যাকশনটা হচ্ছে প্লুরাল সেন্সে কাজ করবে, তাই এই নাউনটা হয়ে গেল প্লুরাল নাউন। আবার 2/3টা হচ্ছে ফ্র্যাকশন, তাই এক্ষেত্রে ব্যবহৃত ভার্বটাও হচ্ছে প্লুরাল ভার্ব। এবার আমরা আসি নাউনের জেন্ডারে। জেন্ডার আশা করি সবাই পড়েছো তোমরা। জেন্ডার প্রধানত 4 প্রকারের হয়: ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার। ম্যাসকুলাইন জেন্ডার বলতে মেলসদের বোঝানো হয়, যেমন ফাদার, ডিউক, হর্স, শিপ ইত্যাদি। ফেমিনাইন বলতে ফিমেলদের বোঝানো হয়, যেমন মাদার, ডাচেস, মেয়র, ইউই ইত্যাদি। কমন জেন্ডার বলতে তাদের বোঝানো হয় যাদেরকে আমরা স্ত্রী বা পুরুষ হিসেবে পার্থক্য করতে পারি না, যেমন স্টুডেন্টস, প্যারেন্ট, টিচার, ক্লার্ক। এদেরকে আমরা কিন্তু আলাদা করে বলতে পারবো না যে স্টুডেন্টরা মেয়ে হবে বা ছেলে হবে। টিচারদের আমরা আলাদা করে বলতে পারবো না যে লেডি টিচার হবে না পুরুষ হবে, সেই রকম। এবার দেখো নিউটার। নিউটার জেন্ডার বলতে যেসব বস্তুদের বা যেসব নাউনদের কোনো প্রাণ থাকে না তাদের আমরা নিউটার জেন্ডার বলে থাকি, যেমন কপি, বুক, রুম, পেপার ইত্যাদি। এবারে কমন জেন্ডারের ক্ষেত্রে একটা নোটস বলতে পারো যে যেহেতু এদের আমরা স্ত্রী বা পুরুষে তফাৎ করতে পারি না, তাই এইসব নাউনকে ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রধানত হি, হিজ, হিম এই ধরনের প্রোনাউনগুলো ইউজ করে থাকি।
এইবারে পরীক্ষাতে কোশ্চেন কোথা থেকে আসে। প্রথমেই মনে রাখতে হবে আমাদের যে কিছু কিছু ক্ষেত্রে ম্যাসকুলাইন বা ফেমিনাইন এদের ট্রান্সফরমেশনগুলো আমাদের মুখস্থ করতেই হবে। যেমন ধরো, আমি যদি এই সেন্টেন্সটাতে দিয়ে বলি যে এই সেন্টেন্সে ভুল কি আছে বলো, তাহলে সেন্টেন্সটা আগে পড়ি একবার দেখি। বলা হয়েছে সি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটর বাই দ্য টেস্টেটার। এখানে তিনটে পার্ট আছে, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, আর শেষে আছে নো এরার। এবার এই সেন্টেন্সটা পড়ে আমাদের দুটো জায়গায় ডাউট হচ্ছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে সি, আবার এইখানে বলা হয়েছে সি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটর। এখন আমরা যদি এক্সিকিউটর আর এক্সিকিউট্রিক্সের মধ্যে তফাৎ না জানি, তাহলে কিন্তু আমরা এখানে ভুলটা বার করতে পারবো না। এখানে ভুল হচ্ছে সি যেহেতু এখানে সাবজেক্ট, তাই এখানে এক্সিকিউটর বলতে মেল ডিনোট করে। এখানে এক্সিকিউটর না লিখে আমাদের লিখতে হবে এক্সিকিউট্রিক্স, যেটা হচ্ছে এক্সিকিউটরের ফেমিনাইন ভার্সন আর কি। তাই এই ধরনের অ্যান্সারগুলো করার জন্য আমাদের কিন্তু ম্যাসকুলাইন আর ফেমিনাইনের ট্রান্সফরমেশনগুলো পড়তে হবে। এবার আমরা দেখব নাউন অ্যান্ড অ্যাপোস্ট্রফি, অর্থাৎ নাউনের পজিটিভ কেস। পজিটিভ কেস বলতে নাউনের অধিকার সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়, আর এই পজিটিভ কেস বোঝানোর জন্য নাউনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি অর্থাৎ এই সাইনটা ব্যবহার করে থাকি। এবার এই অ্যাপোস্ট্রফি ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু রুলস আছে, সেগুলো দেখে নিই। রুল 1-এ বলা হয়েছে উই নেভার ইউজ অ্যাপোস্ট্রফি উইথ নন লিভিং থিংস, অর্থাৎ জড় বস্তুর সাথে আমরা কখনোই কিন্তু এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করি না। যেমন দেখো, যদি আমি বলে থাকি হোয়ার ইজ দ্য লেটার্স এনভেলপ, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে, যেহেতু লেটার আর এনভেলপ, লেটারের এনভেলপ আর কি, মানে অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এনভেলপটাকে, যেহেতু এটা জড় বস্তু, তাই আমরা কিন্তু এখানে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে পারবো না। এটাকে আমাদের বলতে হবে where is the envelope of the letter। সেরকম ভাবেই সেকেন্ডটা দেখো, বলা আছে হি ব্রোক দ্য পেন্স ক্যাপ। তাই এখানে ক্যাপটা যেহেতু একটা জড় বস্তু অর্থাৎ নন লিভিং থিং, তাই এইটা আমাদের লিখতে হবে হি ব্রোক দ্য ক্যাপ অফ দ্য পেন। এই সেন্টেন্সটা ঠিক হবে। আবার রুল 2টা দেখো, রুল 2টাতে বলা হয়েছে যে কিছু নন লিভিং থিং, যেমন কিছু পার্সনিফাইড নাউন, প্লেস, টাইম, ওয়েট, রেসপেক্টেবল নাউন, হেভেনলি অবজেক্ট, এইগুলো নন লিভিং হলেও তাদের সাথে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। যেমন সানস ফিউরি, নেচারস লাভ, এই দুটো হচ্ছে পার্সনিফাইড নাউন, অর্থাৎ এই ক্ষেত্রে সান, নেচার এইগুলোকে অ্যাজ এ পার্সন রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার যদি আমি বলি আ নাইটস জার্নি, এখানে নাইট কিন্তু একটা নন লিভিং থিং, কিন্তু তার সাথেও আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, কারণ এখানে নাইটস জার্নি বলতে একটা সময় বোঝানো হচ্ছে, আর এই সময়ের সাথেও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। একইভাবে যখন আমি বলবো 1 কিলোমিটার্স জার্নি, এই ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করতে পারবো, কারণ এইটা একটা প্লেস রিলেটেড উদাহরণ। প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবো। আ পাউন্ডস ওয়েট, এই ক্ষেত্রে ওয়েট বোঝানো হচ্ছে। কোর্টস অর্ডার, ডিউটিস কল, এই ক্ষেত্রে রেসপেক্টেবল নাউনের কথা বলা হচ্ছে। আবার 8 নম্বর উদাহরণে আর্থস অ্যাটমসফিয়ার বলা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা হেভেনলি অবজেক্ট। আবার এখানে অ্যাট এ স্টোনস থ্রো, এইটা কিন্তু একটা ইডিয়াম হিসেবেও ব্যবহৃত হয়, অর্থাৎ ঢিলছোড়া দূরত্বকে বোঝায়, তাই এইটা একটা প্লেসেরই উদাহরণ। তাই এই ক্ষেত্রে প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই যে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ঠিক। রুল 3টা বোঝার জন্য আগে আমরা তার এক্সাম্পলগুলো প্রথমে দেখি। রুল 3 এর এক্সাম্পলে বলা হয়েছে
রাম অ্যান্ড স্যামস ফাদার ইজ গোয়িং টু মার্কেট। এক্সাম্পল টুতে বলা হয়েছে রামস অ্যান্ড স্যামস ফাদার্স আর মিটিং টুডে। এখানে প্রথমটাই বলা হয়েছে রাম ও শ্যামের বাবা মার্কেটে যাচ্ছে, আর দ্বিতীয়টাই বলা হয়েছে রামের এবং শ্যামের বাবারা আজকে দেখা করবে। এখানে দুটো সেন্টেন্সের মধ্যে বেসিক তফাৎটা হচ্ছে, প্রথমটাই বলা হচ্ছে রাম ও শ্যামের বাবা, অর্থাৎ এইখানে রাম এবং শ্যামের বাবা কিন্তু একজনই। আর পরেরটাই বলা হচ্ছে রামের এবং শ্যামের বাবা, অর্থাৎ রামের বাবা আলাদা, শ্যামের বাবা কিন্তু আলাদা। এখানে দুজন ডিফারেন্ট ব্যক্তি, তাই এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ফাদার্স, আর প্রথমটাই বলা হয়েছে ফাদার। এখানে ব্যবহৃত ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে দেখো রুল 3টা কি বলেছে, এখানে বলা হয়েছে টু নাউন্স ইন দ্য পজেসিভ কেস ডিনোট প্লুরাল ফর্মস, অর্থাৎ একই সেন্টেন্সে যদি দুটো পজেসিভ কেস থাকে, অর্থাৎ দুটো যদি অ্যাপোস্ট্রফি দেওয়া নাউন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা একটা প্লুরাল সেন্স তৈরি করবে। তাই দেখো এই ক্ষেত্রে একটা প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। আবার যখন অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ ওয়ান নাউন ইট এক্সপ্রেসেস সিঙ্গুলার ফর্ম। যখন আবার প্রথম এক্সাম্পলটা দেখো, এখানে রাম এবং শ্যাম, এখানে অ্যাপোস্ট্রফিটা কিন্তু একজনের সাথে ইউজ করা হয়েছে, প্রথমটা কিন্তু করা হয়নি। তাই এখানে রাম এবং শ্যামের বাবাকে একজনকেই বোঝানো হয়েছে, তাই এখানে ব্যবহৃত ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। রুল 4-এ দেখো বলা হয়েছে উইথ কম্পাউন্ড নাউন্স অ্যাপোস্ট্রফি শুড বি অ্যাডেড অনলি উইথ দ্য লাস্ট ওয়ার্ড, অর্থাৎ এই ধরনের কম্পাউন্ড নাউন যেগুলো থাকবে, সন ইন ল, সিস্টার ইন ল, ডটার ইন ল, মাদার ইন ল, এই ধরনের নাউনগুলোতে যখন আমরা পজিটিভ কেস বোঝাবো, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা কিন্তু এই সনের পরে দেবো না, বা সিস্টারের পরে দেবো না, বা ডটারের পরে দেবো না, বা মাদারের পরে দেবো না, দেব একদম শেষ ওয়ার্ড অর্থাৎ ল এর শেষে। তাই প্রথমটা হয়ে যাবে সন ইন লজ, দ্বিতীয়টা হয়ে যাবে সিস্টার ইন লজ, ডটার ইন লটা হয়ে যাবে ডটার ইন লজ, এবং মাদার ইন ল হয়ে যাবে মাদার ইন লজ। এইভাবে কিন্তু এই ধরনের কম্পাউন্ড নাউনগুলোতে আমরা পজিটিভ কেস ইউজ করব। আবার দেখো এখানে যদি আমরা এদের প্লুরাল ফর্ম করতে যাই, তাহলে আমরা কি করে করব? এখানে তো পজিটিভ কেস তো হয়ে গেছে একবার অ্যাপোস্ট্রফি দিয়ে, কিন্তু যখন আমরা এদের প্লুরাল করতে যাব, তাহলে আমরা এস বা ইএসটা যোগ করব তাদের প্রথম ওয়ার্ডের শেষে, অর্থাৎ সন ইন লজ, এটা যদি আমরা বলতে চাই যে জামাইদের, এটা তো হয়েছে শুধু জামাইয়ের, যখন আমরা বলতে চাইবো জামাইদের, তখন এসটা যোগ হবে এইখানে, যখন তাহলে হয়ে গেল সনস ইন লজ। সেরকম ভাবেই এইটার প্লুরাল করতে চাইলে আমরা করব সিস্টার্স ইন লজ, এইটা করতে চাইবো ডটার্স ইন লজ, আর মাদার ইন লজ এর প্লুরালটা না করলেই ভালো হয়। রুল নাম্বার 5-এ বলা হয়েছে এই এলস যে শব্দটা আছে সেইটা ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, স্পেশালি এই সামবডি, এনিবডি, নোবডি এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে। যেমন দেখো আমরা যদি বলি যে সামবডিজ এলস, বা এনিবডিজ এলস, বা নোবডিজ এলস, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু যদি আমরা বলে থাকি যে সামবডি এলস, অর্থাৎ অ্যাপোস্ট্রফিটা সামবডির পরে না দিয়ে এলস এর শেষে দিচ্ছি, বা এনিবডিজ এলস না বলে আমরা এনিবডি এলস বলছি, বা নোবডির শেষেও অ্যাপোস্ট্রফিটা না দিয়ে এলস এর শেষে দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো ঠিক হবে। এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে দিস ইজ নট মাই বুক, দিস ইজ সামবডি এলস। ঠিক আছে, কিন্তু যদি এখানে আমরা লিখে দিতাম যে সামবডিজ এলস, এইটা কিন্তু ভুল হয়ে যেত। এখানে একটা দেখার বিষয় হচ্ছে, যখন আমরা বলবো হু এলস বুক ইজ দিস, এই সেন্টেন্সেও কিন্তু হু এর পরে আমরা অ্যাপোস্ট্রফি না বসিয়ে এলস এর শেষেই দিয়েছি, কিন্তু তাও এই সেন্টেন্সটা ভুল। তাই এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যখনই কোনো সেন্টেন্সে হু এলস এই ধরনের একটা কোশ্চেন থাকবে, সেই ক্ষেত্রে হু এর জায়গায় বসবে হুজ, আর এলস এর শেষে অ্যাপোস্ট্রফিটা উঠে যাবে। তাই অ্যান্সারটা হবে আমাদের হু এলস বুক ইজ দিস।
বন্ধুরা, আমরা এতক্ষণ নাউনের বেশ কিছু টপিক রিলেটেড রুলস দেখলাম। এইবারে আমরা কিছু মিসলেনিয়াস কারেকশন বেসড রুলস দেখব। যেমন প্রথমে বলা হয়েছে, দেখো, মেনি এর সাথে যদি সিঙ্গুলার নাউন থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, বলা হয়েছে মেনি এ বয় হ্যাজ মেড ইট। এখানে মেনি এ এর সাথে সিঙ্গুলার নাউন হচ্ছে বয়, তাই এই ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। পরেরটা দেখো, 2 নম্বরে বলা হয়েছে মেনির সাথে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে। যেমন দেখো, এখানে মেনি প্লুরাল নাউন হিসেবে এলো বয়েজ, তাই মেনির সাথে যখন প্লুরাল নাউন এলো তাই তার সাথে ব্যবহৃত ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। রুল নাম্বার 3টা দেখো, রুল নাম্বার 3তে বলা হয়েছে এ মেনি প্লাস প্লুরাল নাউন এইরকম যদি থাকে কম্বিনেশন তাহলে ব্যবহৃত ভার্বটা হবে প্লুরাল ভার্ব। যেমন দেখো, এখানে বলা হয়েছে এ মেনি প্লুরাল নাউন হিসেবে এসছে বয়েজ, তাই এই দুটো কম্বিনেশন থাকার জন্য ব্যবহৃত ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। আবার দেখো, যদি আমরা বলি আ গ্রেট মেনি, অর্থাৎ মানে এ মেনি বলতে যে ধরনের সংখ্যা বোঝায়, এই গ্রেট মেনি বলতে তার চেয়ে অনেক গুণ বেশি নাম্বারকে বোঝানো হয়। তাই এ গ্রেট মেনি বয়েজ প্লুরাল নাউন, তাই এ গ্রেট মেনি প্লাস প্লুরাল নাউন এরকম থাকলে ব্যবহৃত ভার্বটাও হচ্ছে প্লুরাল ভার্ব। এবার এই 1 থেকে 3 এই 3টে রুল মনে রাখার একটা ট্রিক হচ্ছে, প্রথমেই দেখো বলা হয়েছে মেনি এ, অর্থাৎ শেষে আছে এ মেনির পরে, তাই এ যেহেতু সিঙ্গুলার তাই এর পরে নাউনও হবে সিঙ্গুলার, আবার ভার্বটা হবে সিঙ্গুলার। দ্বিতীয়টায় দেখো বলা হয়েছে মেনি প্লাস প্লুরাল নাউন ইকুয়ালস টু প্লুরাল ভার্ব, অর্থাৎ মেনি বলতে অনেককে বোঝানো হয়, তাই এর পরে সবসময় হবে প্লুরাল নাউন আবার প্লুরাল ভার্ব। আবার থার্ডটায় দেখো এ মেনি থেকে শুরু হচ্ছে, কিন্তু এখানে এর পরে কিন্তু মেনি আছে, অর্থাৎ প্লুরাল ডিনোট করছে, তাই এ মেনি থাকার সত্ত্বেও আর কি মেনি যেহেতু আছে শেষে, তাই এর পরে প্রত্যেকটা হবে প্লুরাল, তাই প্লুরাল নাউন হয়েছে, প্লুরাল ভার্বও হয়েছে। রুল নাম্বার 4-এ দেখো বলা হয়েছে মোর দেনের সাথে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখো, মোর দেন ওয়ান ক্রিকেটার, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, হ্যাজ মেড ইট, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ একজনের বেশি ক্রিকেটার এটা করেছে। রুল নাম্বার 5টা দেখো বলা হয়েছে মোর দেনের সাথে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ব্যবহৃত ভার্বটা প্লুরাল হবে। যেমন দেখো বলা হয়েছে মোর দেন 5 বয়েজ হ্যাভ মেড ইট, অর্থাৎ 5 জনের বেশি ছেলে এটা করেছে। এখানে 5 বয়েজ হচ্ছে প্লুরাল নাউন, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। এবার 4 আর 5-এর মধ্যে তফাৎ মনে রাখার ট্রিকটা হচ্ছে মোর দেনের পরে যখনই সিঙ্গুলার নাউন থাকবে তখনই আমরা তার সাথে সিঙ্গুলার ভার্ব করে দেবো। আবার মোর দেনের পরে যদি প্লুরাল নাউন থাকে তাই প্লুরাল নাউন ডিনোট করার জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করে দেবো। দেখো, রুল নাম্বার 6 আর 7 এই দুটো এমন একটা রুল যে দুটো এসএসসির অনেক পরীক্ষায় বহুবার কোশ্চেনে এসেছে। রুল দুটো হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন ইকুয়ালস টু সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ওয়ান অফ দ্য এই ফ্রেজটার পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ মেড ইট। এখানে কিন্তু রুল অনুযায়ী হ্যাভ হবে না, কারণ ওয়ান অফ দ্য এর পরে প্লুরাল নাউন হচ্ছে বয়েজ, তাই এই ক্ষেত্রে হ্যাভের জায়গায় হবে হ্যাজ। ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ মেড ইট। রুল নাম্বার 7টা দেখো, বলা হয়েছে ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস দ্যাট অর WH ক্লজ ইকুয়ালস টু প্লুরাল নাউন, অর্থাৎ ওয়ান অফ দ্য এই ফ্রেজটার পরে যদি প্লুরাল নাউন থাকে এবং তারপরে দ্যাট অথবা WH ক্লজ থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা কিন্তু প্লুরাল ভার্ব হবে। এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে সৌরভ ইজ ওয়ান অফ দ্য ক্রিকেটার্স হু হ্যাভ মেড ইট। এখানে দেখো ওয়ান অফ দ্য হচ্ছে ফ্রেজ, ক্রিকেটার্স হচ্ছে প্লুরাল নাউন, হু হচ্ছে WH ক্লজ আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। এক্সাম্পল 2টা দেখো, বলা হয়েছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ দ্যাট হ্যাভ অ্যান অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, অর্থাৎ এখানে দেখো ওয়ান অফ দ্য
হচ্ছে ফ্রেজ, কান্ট্রিজ হচ্ছে প্লুরাল নাউন, দ্যাট চলে এলো এই পার্টটা, তারপরে ব্যবহৃত ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। এবারে 6 আর 7 এই দুটোর মধ্যে তফাৎটা দেখো। প্রথমের উদাহরণটা দেখো, বলা হয়েছে ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ মেড ইট। এখানে মিনিংটা দাঁড়াচ্ছে যে অনেকগুলো ছেলের মধ্যে একজনই এই কাজটা করেছে। তাই অনেকগুলো ছেলের মধ্যে থেকে যখন একজন আসছে, এখানে ব্যবহৃত ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। আবার এইটার এক্সাম্পলটা দেখো 7 নম্বরের, বলা হয়েছে সৌরভ ইজ ওয়ান অফ দ্য ক্রিকেটার হু হ্যাভ মেড ইট। অর্থাৎ বলা হয়েছে সৌরভ এই সমস্ত ক্রিকেটারদের মধ্যে একজন। অর্থাৎ অনেক ভালো ক্রিকেটার আছে, যাদের মধ্যে সৌরভ একজন, সে এইটা করেছে। অর্থাৎ সৌরভ যেটা করেছে সেটা কিন্তু অনেক ক্রিকেটারই করেছে, অর্থাৎ সেই সব ক্রিকেটারের মধ্যে থেকে সৌরভ একজন। তাই যেহেতু সৌরভ যেটা করেছে সেটা আগে অনেক ক্রিকেটারই করেছে, তাই এখানে একটা প্লুরাল সেন্স কাজ করছে, সেই জন্য কিন্তু এখানে ব্যবহৃত ভার্বটা প্লুরাল হচ্ছে। এইটাই কিন্তু 6 আর 7 এই দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ। এবার দেখো রুল নাম্বার 8 আর 9 কি বলছে। রুল নাম্বার 8-এ বলা হয়েছে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন ইকুয়ালস টু প্লুরাল ভার্ব। অর্থাৎ এর সাথে নাম্বার অফ ফ্রেজটা থাকতে হবে এবং তার সাথে যদি প্লুরাল নাউন থাকে সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজ করা হবে। যেমন দেখো এ নাম্বার অফ বুকস অর্থাৎ প্লুরাল নাউন হ্যাভ বিন পাবলিশড, অর্থাৎ হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। 9-এর এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে দ্য প্লাস নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন ইকুয়ালস টু সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ দ্য এর পরে নাম্বার অফ তার সাথে যদি প্লুরাল নাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো এক্সাম্পলটা বলা হয়েছে দ্য নাম্বার অফ বুকস প্লুরাল নাউন হ্যাভ বিন পাবলিশড, কিন্তু রুল অনুযায়ী হওয়ার কথা হ্যাজ বিন, তাই এটা ভুল, এটা হবে হ্যাজ বিন পাবলিশড। এখন দেখো এই 8 আর 9-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইখানে যেহেতু এ নাম্বার অফ বুকস বলা হয়েছে সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজ করা হচ্ছে, আর 9 নম্বরে দ্য নাম্বার অফ ইউজ করা হয়েছে সেই জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করা হচ্ছে। এর কারণটা হচ্ছে যখন আমরা এ নাম্বার অফ বলি, এ হচ্ছে একটা ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের সাথে সবসময় কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা যেহেতু থাকে না, তাই আমরা একটা প্লুরাল সেন্স ব্যবহার করি, সেই জন্য কিন্তু এখানে প্লুরাল ভার্ব হয়েছে। আবার যখন আমরা দ্য নাম্বার অফ বলছি, দ্য হচ্ছে একটা ডেফিনাইট আর্টিকেল। এই দ্য দিয়ে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে বোঝাই, তাই যেহেতু অ্যামাউন্টটা নির্দিষ্ট সেই জন্য একটা সিঙ্গুলার সেন্স কাজ করে, সেই জন্যই কিন্তু যখন দ্য নাম্বার ইউজ করা হয় সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হচ্ছে। রুল নাম্বার 10টাই বলা হয়েছে দেখো সিঙ্গুলার নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম সিঙ্গুলার নাউন ইজ ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দুটো একই নাউনের মাঝে একটা প্রিপোজিশন থাকে সেই ক্ষেত্রে ব্যবহৃত ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো হাউস আফটার হাউস ওয়াজ ওয়েল ডেকোরেটেড। আমরা কিন্তু এখানে হাউস আফটার হাউস বলতে একটা প্লুরাল সেন্সে তৈরি করছে, কিন্তু কখনোই কিন্তু আমরা হাউজেস বলবো না বা ওয়াজের জায়গায় ওয়ার বলবো না। সেরকমই দেখো শিপ আফটার শিপ ইজ অ্যারাইভিং, অর্থাৎ জাহাজের পর জাহাজ আসতে থাকছে, কিন্তু এখানে অনেকগুলো জাহাজ বোঝানো হলেও কখনো আমরা শিপস বলবো না বা এখানে ইজের জায়গায় আর করবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি। রুলটা হচ্ছে ইফ প্রিপোজিশন কামস আফটার নাউন and then the same noun is repeated, the noun should used in singular form। অর্থাৎ কোনো নাউনের পরে যদি প্রিপোজিশন চলে আসে এবং সেই প্রিপোজিশনের পরে ওই আগের নাউনটাই আবার রিপিট করে, তাহলে সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার ফর্মে ইউজ করা হবে। সেই জন্যই আমরা টাউনস আফটার টাউনস না বলে টাউন আফটার টাউন বলবো, ডোরস টু ডোরস না বলে আমরা ডোর টু ডোর বলবো, শিপস আফটার শিপস না বলে আমরা শিপ আফটার শিপ বলে থাকি। বন্ধুরা, নাউনের ক্লাস 1, ক্লাস 2 আর আজকের ক্লাস 3 দিয়ে আমরা নাউনের চ্যাপ্টারটা শেষ করলাম। পরের ক্লাসে আমি
এই নাউনের ওপরেই স্পট দ্য এরর টাইপের কিছু কোশ্চেনের সেট আনবো আর সেগুলো প্র্যাকটিস করব। তাহলে এই নাউন থেকে কী ধরনের কোশ্চেন আসে সেইগুলো সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে পরের ক্লাসে।